টেনিস এলবোর তো নাম শুনেছেন। গলফার্স এলবোর নাম শুনেছেন? আজকে দুটো বিষয় নিয়েই কথা বলব। আমাদের রিস্ট জয়েন্টের প্রধান দুটো মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। ফ্লেকশনটা করায় ফ্লেক্সার গ্রুপ অফ মাসল। এই যে মাসলগুলো দেখবেন যে ফ্লেকশন করার সময় এই দিকটা শক্ত হয়ে গেছে। আর এক্সটেনশন করায় এক্সটেনশন গ্রুপ অফ মাসল। এবার ফ্লেক্সার গ্রুপ অফ মাসলগুলো আপনার মিডিয়াল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস বোন, যেটা আর্মের মধ্যে যে হাড়টি থাকে তাকে বলা হয় হিউমেরাস। তার মিডিয়াল এপিকন্ডাইল, মিডিয়াল এন্ডটাকে বলা হয় মিডিয়াল এপিকন্ডাইল। এখান থেকে অরিজিনেট করে ফ্লেক্সার গ্রুপ অফ মাসলগুলো। আর এক্সটেনসর গ্রুপ অফ মাসলগুলো ল্যাটারাল এপিকন্ডাইল অফ দ্য হিউমেরাস, মানে হিউমেরাসের ল্যাটারাল এন্ড থেকে অরিজিনেট করে এবং এই মুভমেন্টটা এক্সটেনশন মুভমেন্টটা হেল্প করে। এবার বলবো এই অদ্ভুত ধরনের নামকরণ কেন। যারা টেনিস প্লেয়ার বা যারা এমনিতেও আমরা টেনিস খেলেছি, যদি মনে করে দেখি আমাদের মেন মুভমেন্টটা হচ্ছে হয় এক্সটেনশন। এইভাবে আমরা ব্যাটটা চালাই। তা আমাদের অনবরত এই এক্সটেনশন মুভমেন্টটা হতে থাকে। তার ফলে এই এক্সটেনশনের ওভার ইউজ হওয়ার জন্য ল্যাটারাল এপিকন্ডাইলে আমাদের একটা ইনফ্লামেশন হয়, ফলে পেনটা হয়। এটাকে বলে টেনিস এলবো। অপরদিকে গলফ খেলেন যারা, তাদের মেইন মুভমেন্টটা হয় এই রকম, অর্থাৎ রিস্টের ফ্লেকশনটা এখানে ইম্পর্টেন্ট। তার ফলে এই যে ফ্লেক্সার গ্রুপ অফ মাসেলগুলোর ওভার অ্যাক্টিভিটির জন্য মিডিয়াল এপিকন্ডাইলে ব্যথা হয়, আর এটাকেই বলে গলফার সেল। দুটো রোগেরই প্যাথোলজি সেম, কিন্তু ব্যথার লোকেশন অনুযায়ী এবং মোস্ট কমন যে গ্রুপ অফ প্লেয়ার্সরা অ্যাফেক্টেড হয় সেটার উপরে বেস করে দুটো নামকরণ। এই নামকরণ দুটো ক্লিয়ারলি বুঝতে পারলে এই রোগ দুটো কেন হয় সেটা সহজেই বোঝা যাবে। টেনিস প্লেয়ার, গলফ প্লেয়ার ছাড়াও আর কারা অ্যাফেক্টেড হতে পারে? যারা একই ধরনের অ্যাক্টিভিটি অনবরত একটানা করে চলেন তাদের হতে পারে। যারা ভারী ওজন তোলার কাজ করেন বা যারা জিমে ওয়েট লিফটিং করেন, ইভেন যারা কম্পিউটারে দীর্ঘক্ষণ ধরে কাজ করেন। আমার একজন পেশেন্ট ছিলেন যিনি বাড়িতে রান্নার কাজ করতেন। উনি প্রায় ৫টা বাড়িতে রান্নার কাজ করতেন। বুঝতেই পারছেন সারাক্ষণ রিস্ট জয়েন্টটার মুভমেন্ট হচ্ছে। ট্রিটমেন্টের সাথে সাথে ওনাকে আমি একটা ছোট্ট টিপস দিয়েছিলাম এবং সেটা উনি ফলো করে ২য় বার ওনাকে আর আমার কাছে আসতে হয়। ট্রিটমেন্ট সেটি করার আগে আপনার ডাক্তারবাবুকে সঠিক ডায়াগনোসিস করতে জানতে হবে। এক্স-রে করালে সাধারণত সেটা নরমালি আসবে। ডায়াগনোসিস করতে হবে অনলি ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপরে বেস করে। মোস্ট কমনলি যে টেস্টটা করা হয় তার নাম হচ্ছে কোজেন টেস্ট। পেশেন্টরাও বাড়িতে করতে পারেন কারো একজনের হেল্প নিয়ে। টেস্টটিতে কি করা হয়? আপনার রিস্ট এইভাবে মুঠো করতে বলা হয়, ফিস্ট করতে বলা হয় হাতের আঙুলগুলোকে। তারপরে আপনি ফ্লেকশনে রেখে আপনি এগেইনস্ট রেজিস্ট্যান্স, আপনি যখন এক্সটেনশন করতে যাবেন রিস্টটা, কেউ একজন আপনাকে রেজিস্ট্যান্স এখান থেকে প্রোভাইড করবে। ডাক্তারবাবুর ক্ষেত্রে ডাক্তারবাবু নিজেই করবেন, আর পেশেন্ট এক্সটেনশন করার চেষ্টা করবে। তখন তার পেইনটা, যেখানে এই ল্যাটারাল এপিকন্ডাইলে পেইনটা বেড়ে যাবে। টেনিস এলবো বা গলফার্স এলবো দুটোরই ট্রিটমেন্ট প্রায় সেম। দুটোর ক্ষেত্রেই লাইফস্টাইল মডিফিকেশন, মানে যে অ্যাক্টিভিটিস আপনি করছেন সেটার ইন বিটুইন আপনাকে একটু রেস্ট দিতে হবে আপনার মাসলকে। আইস কম্প্রেশন দেবেন। মেডিকেশনের মধ্যে NSAID আমরা বলি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি। আর সঙ্গে স্টেরয়েড দেওয়া যেতে পারে হালকা, যাদের ডায়াবেটিস নেই তাদেরকে। তার সঙ্গে কারো ক্ষেত্রে UST দেওয়া যেতে পারে, তার জন্য আপনাকে ফিজিওথেরাপিস্টের হেল্প নিতে হবে। কোনো পেশেন্টদের ক্ষেত্রে লোকাল স্টেরয়েড ইনজেকশনও দেওয়ার প্রয়োজন হতে পারে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেনিস এলবো ব্রেস, যেটা দেখতে খানিকটা বেল্টের মতো। সেটা এলবোর উপরে না পড়ে জাস্ট তার থেকে প্রায় ৩-৪ আঙুল নিচে এরকম রিজিয়নে, না খুব বেশি টাইট না খুব বেশি হালকা, এভাবে পড়ে থাকতে হবে। যখন আপনি কোনো অ্যাক্টিভিটিস করবেন রাত্রেবেলা আপনি খুলে রাখবেন। যখন এগুলো সবগুলো করেও আপনার ব্যথা কমছে না, তখন ডাক্তারবাবুকে এক্স-রে করাতে হবে। কারণ টেনিস এলবো হলে এগুলোতে রেসপন্ড করবেই। আর যদি না করে তখন এক্স-রে করে অন্য প্যাথোলজি খুঁজতে হবে যে অন্য কিছু কারণ নয় তো এলবো পেনের। প্রিভেনশন কি করে করবেন? ট্রিটমেন্টের শুরুতেই যেটা বলেছিলাম, যেটা আপনার জন্যে রিস্কি অ্যাক্টিভিটি সেটা করার সময় যদি আপনাকে করতেই হয়, মাঝখানে একটু সময় নিয়ে মাসল একটু স্ট্রেচ করে নেবেন। আর কাছে পিঠে বরফ থাকলে একটু লাগিয়ে নেবেন। একেবারে হাই রিস্ক গ্রুপ, যেমন যারা গলফ খেলেন, যারা টেনিস খেলেন,
বা যারা হেভি ওয়েট লিফটার তারা আগে থেকেই প্রিভেনশনের জন্যে টেনিস এলবো ব্রেসটা পরেই এই অ্যাক্টিভিটিগুলো করবেন এবং এগুলো করেই আবার যাতে না হয় সেই সম্ভাবনা আপনি দূর করতে পারেন। আরেকটা কথা বলে রাখি যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন সবসময় নাও হতে পারে। সবসময় পেশেন্টের যে ল্যাটেরাল এপিকন্ডাইল অফ হিউমেরাস এই জায়গাতে ব্যথা নাও হতে পারে। অনেকের আপার পার্ট অফ ফোরআর্ম মানে এলবো জয়েন্টের ঠিক নিচে এই জায়গাতেও ব্যথা হয়। নমস্কার, ভালো থাকবেন। এই ধরনের ইনফরমেশন ভরা ভিডিও আবারও নিয়ে আসবো। আর যারা আমার এই প্রচেষ্টাকে সমর্থন করছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আমি জানি যে আমার ভিডিওগুলো সেইভাবে ভালো হচ্ছে না। কোনোটা সাউন্ডে প্রবলেম, কোনোটা স্পষ্ট শোনা যাচ্ছে না। অনেক কিছু প্রবলেম আছে। আমি এগুলো নিজেই এডিট করি, নিজেই শুট করি। সুতরাং এই কষ্ট নিয়েও যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।